আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা। আজকে আমরা ভয়েস অফ বাংলার আজকের অনুষ্ঠানে আমাদের অতিথি আসছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান। আমরা আজকে ওনার সাথে আলাপ করব যুক্তরাষ্ট্রে আসন্ন জাতিসংঘের অধিবেশন উপলক্ষে। নিউ ইয়র্কে অনেক ঘটনাই ঘটছে, আপনারা জানেন, বিভিন্ন পত্র পত্রিকার মধ্যে আপনারা জানতে পারছেন। তা আমরা সেই বিষয়গুলো নিয়ে আলাপ করব। এছাড়াও বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে আমরা জনাব ডক্টর সিদ্দিকুর রহমানের সাথে আলাপ করব। তো চলুন আমরা ওনাকে আমাদের স্টেজে অনুষ্ঠানে স্বাগত জানাই। ডক্টর সিদ্দিকুর রহমান, আপনাকে ভয়েস অফ বাংলার অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। আপনাকে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আপনার ভয়েস অফ আমেরিকা কি বলে ভয়েস অফ বাংলা ভয়েস অফ বাংলাতে আমাকে আমন্ত্রণ জানাচ্ছেন এবং আমি নিজকে গর্বিত মনে করছি এবং সকল নেতা কর্মীদের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। আমি প্রথমে আপনার কাছে যে বিষয়টা জানতে চাইব, আপনি তো জানেন যে যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে জাতিসংঘের বাৎসরিক অধিবেশন শুরু হয়েছে। তা আমরা লক্ষ্য করছি যে ইতিমধ্যে অনেকগুলি কার্যক্রম আপনারা গ্রহণ করেছেন। তো এই কার্যক্রমগুলি কেন গ্রহণ করেছেন এবং কার্যক্রমগুলির মধ্যে কি কি আছে যদি আপনি আমাদেরকে একটু বিস্তারিত জানান। ধন্যবাদ শিবির ভাই আমাকে এই সুযোগটা করে দেওয়ার জন্য। তার কারণ জানেন বাংলাদেশে যে মিডিয়াগুলো আছে আমাদের কোনো সংবাদই তারা পরিবেশন করছে না বা আমাদের নিশ্চিহ্ন করে দেওয়ার প্রচেষ্টা চলছে বাংলাদেশে। যা আপনি আমাকে ডাকছেন সেজন্য ধন্যবাদ জানাই। জানেন আপনি যে এইবারের প্রথমবারের মতোই আমি যে কথাটা দিয়ে শুরু করতে চাই, 54 বছর বাংলাদেশ স্বাধীনতার এবং 74 সালে প্রথম জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলায় ভাষণ দিয়ে আমাদেরকে উনি যে সম্মানের আসনে বসিয়েছিলেন, আজ থেকে 54 বছর আগে বা 50 বছর আগে বোধহয় হবে। তো সেই মঞ্চে যে লোকটি আসছে সেই লোকটি এবার 71-এ সেই মুক্তিযুদ্ধে 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোনের সম্মানের যে স্বাধীনতাটা আমরা পেয়েছিলাম তার যে বিরোধিতা করেছিল, এটার করে প্রথমবারের মতো মিটিকুলাস ডিজাইনের অংশ হিসাবে এই ফ্যাসিস্ট খুনি ভণ্ড ইউনূস আগামী 22 তারিখে আপনি জানেন এখানে আসছে। আমাদের কর্মসূচি প্রতিদিনই চেঞ্জ হচ্ছে এই কারণেই যে এই খুনি ইউনূস তার মিটিকুলাস ডিজাইনের পার্ট হিসাবে গত বছরের সেপ্টেম্বর মাসে এখানে বলে গিয়েছিলেন ডক্টর বিল ক্লিন্টনের সেই ইনিশিয়েটিভ সেমিনারে যে বাংলাদেশে যে সরকার পরিবর্তন হয়েছে, বাংলাদেশে তথাকথিত বিপ্লব হয়েছে, সেটা এমনি এমনি হয় নাই। ইট ডিডন্ট হ্যাপেন সাডেনলি। ইট ওয়াজ মিটিকুলাস ডিজাইন, পারফেক্টলি ইমপ্লিমেন্টেড অ্যান্ড এক্সিকিউটেড। এবং সেই এক্সিকিউশনের দায়িত্বে যে ব্যক্তিটি ছিল মাহফুজ নামে একজন, বর্তমানে যিনি উপদেষ্টা, তার নাম উনি পরিচয় করে দিলেন বিশ্বের দরবারে। শুধু সেখানেই তো উনি শেষ হননি। আমরা গত বছর 1 বছর তার কর্মকাণ্ড আমরা ফলো করেছি। উনি বাংলাদেশে জাতির জনক বঙ্গবন্ধুর বাড়ি মাটির সাথে মিশিয়ে দিয়েছেন। উনি বাংলাদেশের আওয়ামী লীগ যে দলের নেতৃত্বে এবং যে দলের নেতার নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে বাংলাদেশ, সেই দলকে কার্যক্রম নিষিদ্ধ করে দিয়েছেন। যে ছাত্র সংগঠনে দলের আগেও সৃষ্টি হয়েছিল সে ছাত্রলীগকে নিষিদ্ধ ঘোষণা করেছেন। তারপরে শত শত হত্যাকাণ্ডের মিথ্যা মামলা দিয়ে জাতির জনক বঙ্গবন্ধুর সেখানে মিথ্যা মামলা এবং শতাধিক সাবেক মন্ত্রী এবং এমপিদের জেলে ঢুকিয়ে লাখ লাখ ছাত্র নেতাদের আওয়ামী লীগের নেতৃবৃন্দকে জেলে ঢুকিয়ে উনি রক্তমাখা হাত নিয়ে উনি আসছেন 22 তারিখে আমাদের এই যুক্তরাষ্ট্র বাড়িতে। সেজন্য আমাদের বর্তমান যে কর্মসূচি একটু ডিফারেন্ট, আরো বেশি তীব্রতর হচ্ছে। কারণটা হলো উনি ঐক্যমত্য কমিশনের মিটিং এ উনি বলেছেন ওনার হাতে আলাউদ্দিনের প্রদীপ আছে। সে আলাউদ্দিনের প্রদীপের যে ঘটনাটি অতীতে করেছে, আলাউদ্দিন যেভাবে তার যা ইচ্ছে পূরণ করেছেন, ঘষলে সেখানে দৈত্য বাইর হয়, সেই দৈত্যকে যা বলতেন সেই দৈত্য সে মানুষকে হত্যা করতে বলে অমুকে মানে মেরে ফেলে দিত। অমুক দেশ আমার এই দেশের এই অংশটুকু আমার দরকার, তুমি এনে দাও, সে এনে দিত। সেই ক্ষমতা ওনাকে আলাউদ্দিন দিয়েছে সেই দৈত্য করা বর্তমানে কমলমতি ছাত্র সমাজ। তাদের দিয়ে উনি যে ঘোষণাটি দিয়েছেন যে আগামী ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনটা হবে, সেই নির্বাচনে উনি এই দৈত্য দিয়ে আমরা যারা মুক্তিযুদ্ধের পক্ষে, আমরা যারা স্বাধীনতার পক্ষে, আমরা যারা
গণতন্ত্রের পক্ষে, আমরা যারা জাতীয় সঙ্গীতের পক্ষে, পতাকার পক্ষে, সংবিধানের পক্ষে, তাদের নির্মূল করে উনি ফেব্রুয়ারি মাসে নতুন বাংলাদেশ উপহার দিবেন বাংলাদেশ। সেই জন্যই আমরা এখন তীব্র আকারে, ভয়ঙ্কর আকারে আমরা কর্মসূচি নিয়েছি। এবং সর্বশেষে উনি ওনার শপথ সাথী বানালেন কাকে? সেই মুক্তিযুদ্ধে যারা বিরোধিতা করেছে সেই জামাতকে উনি সাথে করে নিয়েছে। 50 বছর 54 বছরের ইতিহাসে এটা আমাদের জন্য একটা লস। আমার জন্য শুধু নয়, বাংলাদেশের নামটি যে বহন করে, বাংলাদেশের পতাকা যে বহন করে, তাদের সবার দায়িত্ব হবে একে প্রতিরোধ করা। ডক্টর সিদ্দিকুর রহমান, আমরা তো দেখছি যে বিএনপির মহাসচিব যিনি ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনিও আসছেন সাথে। তা আপনার কি মনে হয় তিনি কেন সাথে আসছেন? না, এটা তো যেহেতু আমরা ঘোষণা দিয়েছি যে আমাদের ভয়ঙ্কর রূপ দেখাবো ডক্টর ইউনূস, সে মনে করছে বিএনপির একটা সংগঠন, বাংলাদেশে বড় একটা রাজনৈতিক সংগঠন এবং তাদের ফলোয়ার্স এখানে আছে, তারা হয়তো তাকে সেই যে সমূহ বিপদ সে দেখছেন সে বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য উনি ফখরুল সাহেবকে সাথে নিয়ে আসতেছেন, উনি জামাতকে সাথে নিয়ে আসতেছেন, উনি এনসিপি কে সাথে নিয়ে আসতেছেন। এই সমস্ত এনে কোনো লাভ হবে না, বরঞ্চ ইনি এই সমস্ত ঘোষণা দেওয়াতে আমাদের ভয়ঙ্কর রূপটা আরো ভয়ঙ্কর রূপে দেখবেন। 22 তারিখ থেকে উনি যতদিন এ দেশে মাটিতে থাকবেন, আমরা এই দেশের আইনের আওতায় প্রতি মুহূর্ত, প্রতি সেকেন্ড আমাদের টার্গেট এই ফ্যাসিস্ট, খুনি, ভণ্ড ইউনূস। যে চেষ্টা করছেন, যে ব্যক্তিটি বাংলাদেশ 3,500 টাইমস এর খবর অনুযায়ী, তাদের রিপোর্টিং অনুযায়ী 3,500 পুলিশ হত্যাকারী, যে পুলিশ যে হত্যাকারীদের যারা হত্যাকারীদের বিচার করা যাবে নিম্নটি দিয়ে, সেই লোকটি এখানে এসে আমাদের, আপনি জানেন নিউ ইয়র্কে একজন পুলিশ অফিসার আমাদের বাংলাদেশি পুলিশে মারা গেছে, তাকে কিভাবে নিউ ইয়র্কের পুলিশ 40,000 পুলিশ তাকে গার্ড অনার দিয়ে তার ফুনারালে অ্যাটেন্ড করেছে। সেই বাড়িতে, সেই অফিসারের বাড়িতে উনি যাওয়ার একটা চিন্তা ভাবনা করতেছিলেন। আমরা আজকে ঘোষণা দিয়েছি ওই বাড়িতে গেলে ওখান থেকে তাকে ফিরিয়ে দিয়ে দাও, এই ভণ্ডকে আমরা ফিরে যেতে দেব না, সে ব্যবস্থা আমরা করব। কিন্তু ডক্টর সিদ্দিকুর রহমান, এই যে বাংলাদেশ আওয়ামী লীগ একটা বিরাট ঐতিহ্যবাহী দল এবং আপনারা গত দীর্ঘ 17 বছর ধরে ক্ষমতায় ছিলেন, এখন ক্ষমতার পট পরিবর্তন হয়েছে, তা আপনারা কি আপনাদের নিজস্ব কোনো ভুল ভ্রান্তি দেখছেন? এই যে পট পরিবর্তন যেটা হলো, যে আমাদের কোনো ভুলের কারণেই কি আজকে যে ডক্টর ইউনূস যে ক্ষমতা, রাষ্ট্রীয় ক্ষমতায়, সেটি আপনার কি মনে হয়? আমাদের 76 ইয়ার্স ওল্ড পার্টি, এখানে ভুল ত্রুটি থাকতে পারে। আমরা বঙ্গবন্ধুকে হারিয়েছি না, আমরা বঙ্গবন্ধু আমাদের লোকরাই আমরা তাকে রক্ষা করতে পারি নাই। আমাদের জননেত্রী শেখ হাসিনা 5ই আগস্টে আমরা তাকে দেশে রাখতে পারি না, আমাদের ব্যর্থতা, অবশ্যই আমাদের ব্যর্থতা। ভুল ত্রুটি আছে। 15 বছর আমরা দেশকে পরিচালনা করেছি, নিম্ন আয়ের দেশ থেকে আমরা মধ্যম আয়, সেখানে উন্নয়নের দেশে পরিণত করেছি। আমাদের কর্মকাণ্ডে ভুল ত্রুটি থাকতে নাই সেটা আমি বলবো না, দুর্নীতি হয়নি সেটা আমি বলবো না, শুধু দুর্নীতি তখন ছিল, বরঞ্চ গত 13 বছর, মানে হয়তো অনেকেই বলছে গত 15 বছর যা দুর্নীতি না আছে তার চেয়ে নাকি বেশি দুর্নীতি এখন, যেটা আমি আপনি হয়তো বলতে পারবো না, জানতে পারবো না, কিন্তু সেটাও একদিন আমরা বেরিয়ে আসবে। আজকে যারা জেলে, সেদিন তারা বেরিয়ে আসবে, আর যারা জেলে আছে ওই এবং এখন যারা বাইরে বড় বড় কথা, তারা একদিন তাকে জেলে যেতে হবে। এটাই হলো রাজনীতির খেলা। তবে হ্যাঁ, ভুল ত্রুটি তো আমাদের আছে, এবং জননেত্রী শেখ হাসিনা সেটা কিন্তু উনি যখন ক্ষমতায় ছিলেন, যখন 6 জন ছাত্রকে গুলি করে হত্যা করা হলো, সঙ্গে সঙ্গে উনি কমিশন করে এবং তাদেরকে ডেকে নিয়ে এসে উনি দুঃখ প্রকাশ করেছেন এবং উনি বলেছিলেন যে এর প্রত্যেকটা হত্যা উনি বিচার করার ব্যবস্থা করবেন এবং কমিশন করেছিলেন। পরবর্তীতে যে ঘটনাটি ঘটেছে আপনি জানেন, এটা মিটাকুলাস ডিজাস্টার, এটা আমাদের চরম ব্যর্থতা। আমাদের 16 বছরের দল, সরকার, আমরা 76 বছর দল, আমরা সামান্য কোটা আন্দোলনকে আমরা মোকাবেলা করতে পারিনি, সেটা আমাদের সম্পূর্ণ আমাদের ব্যর্থতা। এবং আমি এটাও বলবো, যারা এই মিটাকুলাস ডিজাইনের, ডক্টর ইউনূস এসে মিটাকুলাস ডিজাইনের হিসেবে যারা মৃত্যুবরণ করেছে, যারা আজকে পঙ্গুত্ব বরণ করেছে, তাদের প্রতি আমি সহানুভূতি জ্ঞাপন করছি এবং দলের পক্ষ থেকেও, এবং এদের আমরা যে কোনো বিচার আমরা করবো। জি, সাবেক মানে বিএনপি থেকে একটা অভিযোগ সবসময় আওয়ামী লীগের প্রতি করা হয় যে গত 15 বছর কিংবা 17 বছর ধরে আপনারা বিএনপিকে অলমোস্ট কোণঠাসা করে রেখেছিলেন এবং বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে আপনারা অনেক মামলা মোকদ্দমা দিয়েছিলেন। কিন্তু বর্তমানে আওয়ামী লীগের নেতা কর্মীদের বিরুদ্ধে অনেক মামলা মোকদ্দমা হয়েছে। বলা যায় যে আগে গত 17 বছরে যদি 100 ভাগ হয়ে থাকে, এখন ধরেন 2000 ভাগ হয়েছে।
তো আপনারা কি মনে করেন যে এই যে মামলা মোকদ্দমা এখন যে আওয়ামী লীগের যে নেতা কর্মীরা যে ধরেন এলাকাতে নাই, পালিয়ে আছে কিংবা সরে আছে, কেমন দেখছেন, মানে পরিস্থিতিটা এখন কেমন বাংলাদেশে? বলছে তো খুব ভয়াবহ পরিস্থিতি। আমরা 15 বছর বিএনপির নেতা কর্মীদের বিরুদ্ধে কেস হয়েছে। নেতাবিদ, আমরা বলবো না যে তাদের প্রতি বিরূপ প্রকৃতি, কিন্তু বিরোধী দল হিসেবে তাদের কিন্তু দায়িত্ব ছিল, তারা তো সে দায়িত্ব ঠিক মতো পালন করেনি। তারা কেন বিরোধী দল হিসেবে সুপ্রতিষ্ঠিত হতে পারেনি? 13 সালে তারা বয়কট করলো, 18 সালে তারা অংশগ্রহণ করে, অংশগ্রহণ হল, তার নামে মাত্র অংশগ্রহণ করলো, কিন্তু মাঠে তারা ছিল না। 24 সালে তারা আবার বয়কট করলো। এটা তো বিরোধী দলের কাজ না। হ্যাঁ, আপনি কি আমাদের মনে করছেন যে এটা তাদের দূরদর্শিতা কিংবা রাজনৈতিক অজ্ঞতা কিংবা দূরদর্শিতার ব্যর্থতা কিংবা এই ধরনের কিছু? ব্যর্থতা না, তারা হয়তো তাদের একটা পলিসি ছিল, তারা আমাদের বেকায়দা ফালানোর জন্য যা যা করার দরকার সেটা। আমি বলবো না যে তাদের সিদ্ধান্তটা আমরা দেবো না, তো তাদের সিদ্ধান্ত তারা নেবেন। তারা 16 বছর তারা সেই সিদ্ধান্ত নিয়ে তারা তো এখন মনে করেছে তারা ক্ষমতায় এসে গেছে। কিন্তু গত 2টা বিশ্ববিদ্যালয়ের যে রায় হয়েছে, আমার মনে হয় এখন তাদের কিছুটা বুঝতে পেরেছে যে সে ক্ষমতাটা অত সহজ হয় না। অত দল তার করে মানে সবাই আপনি অবশ্যই ক্ষমতা আসার জন্য, অবশ্যই ক্ষমতা আসার জন্য, কিন্তু সেটা হইতে হবে, আমরা যেটা বিশ্বাস করি, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ক্ষমতা আসলে আমাদের আপত্তি নাই, কিন্তু যারা মুক্তিযুদ্ধকে, যারা স্বাধীনতাকে স্বীকার করে নাই, তারা যেন কোনো অবস্থাতেই বাংলাদেশের যে জঙ্গি রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করেছে ডক্টর ইউনূস, জামাতকে নিয়ে, এবং যুদ্ধ অপরাধী দিয়ে বা দেশ বিরোধী দিনে, সেটা আমাদের করতে দেওয়া উচিত হবে না। সেটা বিএনপি বিবেচনা করা দরকার। ফখরুল ইসলামের মতো একদম বিজ্ঞ রাজনীতিবিদ কেন উনি এই অংশীদার হয়ে, যে সরকারটা মোটামুটি ভাবে এখন শেষ পর্যায়ে, সবাই বলছেন ইউনূস তার চলে যাওয়াটা এটা একটা সময়ের ব্যাপার, যে কোনো সময় সে আর বাংলাদেশ তাকে দেখা যাবে না। তার সরকার বলে তো কোনো সরকার নাই, এটা কোনো সরকার তো না, এটা কোনো বৈধ সরকার না। উনি এনজিও নিয়ে একটা টিম করে, এটা অনেকেই বলে এটা একটা নাট্যশালা বানিয়েছেন, অনেকে বলে টকশো, যেমন হয় আমরা বসি, এটা টকশোর মতো একটা অবস্থা সৃষ্টি করেছেন। উনি তো সরকার চালাচ্ছেন না। গত 1 বছরে ওনার কোনো সরকারি কর্মকাণ্ড এখানে হয় নাই। এই যে বিদেশিদের 12-13 জন নিয়ে যায় সব এই যে উপদেষ্টা বানিয়ে বা বিভিন্ন কমিশনের প্রধান বানিয়ে কি করতেছেন? এরা তো কোনোদিন বাংলাদেশের রাজনীতি করেনি, এরা কোনোদিন জয় বাংলা বলেনি, এরা কোনোদিন বাংলাদেশের স্বাধীনতা নিয়ে যে সমস্ত স্লোগান কোনোদিন দেয়নি, আর জানতেও না, এবং বাংলাদেশের জনগণের সাথে এতে কোনো সম্পর্ক নাই। সেই জন্য গত 1 বছরে এই ডক্টর ইউনূস এখন জামাতের খাতে ভর করে এই দেশটাকে সেই পাকিস্তানি পক্ষ নিয়ে, পাকিস্তানি সহযোগিতা নিয়ে এটাকে আবার একটা রিফাইন পাকিস্তান করার প্ল্যান লিখেছে। সেটা কিন্তু আমাদের ফখরুল ইসলাম সাহেবের বিবেচনা করা দরকার। আমাদের কোন অবস্থাতে হতে দেওয়া দরকার। এই লোকটি যাতে এই দেশে না আসতে পারে সে নিয়ে এখন বাংলাদেশে আন্দোলন হওয়া উচিত। আমরা 22 তারিখে কেন দাঁড়াবো কেন? বাংলাদেশের জনগণ তাকে ঢাকায় এয়ারপোর্টে উঠতে দেওয়া উচিত না, তার কারণ সে বাংলাদেশের জনগণকে রিপ্রেজেন্ট করে না, সাংবিধানিক ভাবে করে না, নৈতিক ভাবে করে না, কোনোভাবে সে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারে না। তবুও আমাদের দেশটা আজব দেশ। আমি আগেও বলেছি, পৃথিবীতে একটা দেশ আছে যে দেশে কোনো বৈধ সরকার নাই, সেটা হলো বাংলাদেশ। দুর্ভাগ্য আমাদের জাতির জন্মবন্ধু কেন যে আমাদের এই দেশটাকে, আমাকে এই যে সবুজ পতাকাটা দিয়ে গিয়েছিল, কেন আমাকে পাসপোর্টটা দিয়ে গেছে, আমার কাছে মাঝে মাঝে কষ্ট লাগে যে তার যে অক্লান্ত ত্যাগ বলে যে দেশটা, সে দেশটা আছে কোন পথে চলছে। ফখরুল ইসলাম সাথে আপনার এই মাধ্যমে বিএনপির এখানে অনেক নেতাকর্মী আছেন, আপনারা দেখেন, বিবেচনা করে দেখেন, আপনারা এই মিটাকুলাস ডিজাইনের অংশ হবেন কি হবেন না। যেভাবে 2 আগস্ট হত্যাকাণ্ড হয়েছে, সেই হত্যাকাণ্ডে আপনারা জড়িত নিজেরা। ডক্টর ইউনূস যেভাবে গতবার স্বীকার করে গেছে বিল ক্লিন্টনের সেই সেমিনারে, আপনারা তাদের অংশদার হতে যাচ্ছে, দয়া করে এটা হবেন না। এখনো সময় আছে, 22 তারিখ। আমার বিশ্বাস ফখরুল ইসলামের মধ্যে একজন বিজ্ঞ রাজনীতিবিদ আসবেন একদিন, তার সাথে আবার কথা থেকে যায়। ফখরুল সাহেবের তার ইতিহাস কিন্তু ভালো না, তার বাবা কি ছিলেন আমি এখানে অনলাইনে এখন বলতে চান না, আপনারা সবাই জানেন। অতএব বলতে গেলে ডক্টর ইউনূস সেই দেশ বিরোধী, যারা বাংলাদেশের স্বাধীনতা চায়নি 71-এ, তাদের নিয়ে বঙ্গবন্ধু বাংলায় যে বক্তৃতা দিয়ে আমাদের বিশ্ব দরবারে পরিচয় করে দিয়েছিলেন, সেই জায়গায় সেই দেশ বিরোধী যারা দেশ চানি, তাদের নিয়ে ডক্টর ইউনূস এবার 22 তারিখে আসতেছেন। প্রবাসের সবার দায়িত্ব হবে এদেরকে রুখে দাঁড়ানো। আগে একটা কথা বলা হতো যে বাংলাদেশে দুটো রাজনৈতিক দল, একটি বাংলাদেশ আওয়ামী লীগ আর একটি অ্যান্টি আওয়ামী লীগ। এই অ্যান্টি আওয়ামী লীগের এতদিন নেতৃত্ব দিয়েছে বিএনপি।
কিন্তু গত 1 বছরে এই নেতৃত্ব বিএনপির হাত থেকে জামায়াতের হাতে চলে গিয়েছে। আপনার কি মনে হয়? কিছুটা তাই। এটা একেবারে উড়ে দেওয়া যায় না কথাটা। ডাকসু এবং ডাকসু নির্বাচনের পর তো হ্যাঁ, আমাদের এটা কিছুটা উড়ে দেওয়া যায় না। যখন উনি কার সাথে কথা বলেছেন প্রথম? জামাত। কার নামটা উচ্চারণ করছেন? জামাত। বিএনপির নাম কিন্তু উচ্চারণ করেন নাই। এটা না বুঝে তারেক সাহেব যদি একটু ভবিষ্যৎ দেখতেছে, তারেক সাহেবের মতো এত ত্যাগ বলছে 17 বছরের দেশের বাইরে এত কিছু পড়া, উনি যদি না বুঝেন তো করার কিছু নাই। তবে আমরা ছাড়বো না। তখন তারেক সাহেবের মা এই এই যুদ্ধ বিদ্যুৎ ফ্ল্যাগ দিয়েছেন, মন্ত্রী বানিয়েছেন, এই সবুজ পতাকা তাদের গাড়িতে উড়াইয়েছেন। এরা তো সেই দল। ইনে ওয়ে দিস ওয়েদার, যদিও অনেকে বলে যে ওনাদের সাথে নাকি সবচেয়ে বেশি মুক্তিযোদ্ধার সংখ্যা বেশি, বীর বিক্রম, বীর সবাই নাকি তাদের, তারপরও কথা থেকে যায় এটা তো খালি ওটা হলে হবে না, আপনাকে ধারণ করতে হবে, ৭১কে ধারণ করতে হবে, পতাকা ধারণ করতে হবে, জাতীয় সঙ্গীতকে ধারণ করতে হবে। যদি আপনি ধারণ করেন, আপনি কোনো অবস্থাতেই এই জামাতের সাথে, এই ডক্টর ইউনূস, এই খুদখোর খুনি একটা ভণ্ড লোকের সাথে বিএনপি কোনো অবস্থাতে সংশ্লিষ্ট থাকতে পারে না। বিএনপি নির্বাচন করে ক্ষমতায় আসবে। বিএনপি কেন জামাতিয়াদের হাতে হাতে মিলিয়ে তারা ক্ষমতায় আসতে চাবে? সেটা দেবে না মানুষ, বাংলাদেশের জনগণ সেটা হতে দেবে না। বাংলাদেশ আর কি ঘটনা করছে গতকালও জিয়াউর রহমান সাহেবের মানে তার হচ্ছে যেখানে আছে সেখানে একজন ছাত্রলীগের একজন ছাত্রকে হত্যা করে ঝুলিয়ে রাখা হচ্ছে। এটা কোন দেশের ভাই? কি এই জন্য কি ৭১ এত লোক রক্ত দিয়েছে, 2 লক্ষ মা বোন তাদের সম্বরণ দিয়েছে এই জন্য? অতএব আমাদের এখনো আমাদের চোখ খুলতে হবে, আমাদের দেখতে হবে যে আমার দেশে ৫ই আগস্টে যে দেশটা যে অবস্থায় ছিল অর্থনৈতিক দিক দিয়ে সর্বদিক থেকে আজকে আমরা কোন পথে। আজকে আমাদের করিডোর চলে গেছে, আজকে আমাদের বন্দর চলে যাচ্ছে, সেন্ট মার্টিন চলে যাচ্ছে। আমরা যে দেশে রিক্সা চলে না, যে দেশে বাস চলে না, সেখানে 50টা বোয়িং কিনতেছি। কি কারণে? এলএনজি কিনতেছি আমরা ডবল দামে। আমরা গম কিনতে পারি ইউক্রেন থেকে $100 ফর এক্সাম্পল, সেই গম আমরা $150 কিনছি এখান থেকে। কেন? কার জন্য? কার উদ্দেশ্যে? কার বেনিফিটে? এটা আমাদের বিবেচনা করা দরকার। একটা বিষয় জানতে চাই, আপনি নিজে বলেছেন যে সেন্ট মার্টিন চলে যাচ্ছে, অমুক চলে যাচ্ছে, তমুক চলে যাচ্ছে। বাংলাদেশের এখন সেন্ট মার্টিনে কিংবা কক্সবাজারে যুক্তরাষ্ট্রের সৈন্য রয়েছে, বিষয়টাকে আপনি কিভাবে দেখছেন? আমি এ ব্যাপারে এটা স্পর্শকাতর ব্যাপার, এটা পলিটিক্যাল, খুবই একটা পলিটিক্যাল ডিসকাশন। আমি এ ব্যাপারে কোনো মন্তব্য করব না। আচ্ছা, আপনাকে একটা নিউজ দেখাই। নিউজটা, নিউ ইয়র্ক কনসুলেটে আওয়ামী লীগের হামলায় একাধিক ব্যক্তি গ্রেফতার। এটি বাংলাদেশের বিভিন্ন মিডিয়া এই নিউজটি করেছে। এই নিউজটি কি সঠিক? এই নিউজটি দিয়ে প্রমাণ হয় যে সরকারটা একটা বায়বীয় সরকার। আমি যেটা বলছি, কোন সরকার নেই বাংলাদেশে, এদের মিথ্যাচার ছাড়া। এটা যেমন মিথ্যা, আমি ওইটা যদি কেউ গ্রেপ্তার হয়ে থাকে, সেই গ্রেপ্তারে 1 নম্বর হবে সিদ্দিক রহমান। আমি 1 নম্বর আসামি। তাদের কথা মতে, তাদের কনসালটেন্টের কথা মতে আমি 1 নম্বর। আমি তো গ্রেপ্তার, আমি তো আপনার সাথে কথা বলতেছি, আমি আমার বাসা থেকে কথা বলছি। আমি গতকাল প্রতিদিন নিউ ইয়র্কের শহরে এভরিডে আমি সেই পুলিশদের সামনে, সবার সামনে ওখানে, আমি তো কোনো খবর পেলাম না। এই যে মিথ্যাচার, এই মিথ্যাচারটা কেন শিবির জানেন? এই যে 22 তারিখে আসতেছে, মাহফুজকে তো আমরা 6 ঘন্টা রেখেছি, আপনার মাধ্যমে ঘোষণা দিলাম 22 তারিখ থেকে যতদিন এই দেশে থাকবে, আমরা তো এই দেশের আইনবিদদের কিছু করতে পারবো না, যেহেতু অবৈধভাবে হলো সেই দেশে জাতিসংঘের একটা অনুমতি নিয়ে আসতেছে, তাদের আমন্ত্রণে আসতেছে, আমরা সেখানে কিছু করার আমাদের অধিকার নাই, আমরা করতেও পারবো না। কিন্তু যতদিন এই মাটিতে থাকবে, প্রত্যেকটা সেকেন্ড আমরা তাকে ফলো করব। আল্লাহ যদি আমাদের একটু সুযোগ দেয়, যে কোনো একটা সেকেন্ডের জন্য, আমরা এমন যে কথা বলেছি, যে ভয়ঙ্কর চেহারা, ভয়ঙ্কর মূর্তি বাংলাদেশে আওয়ামী লীগের যারা এখানে আছেন, বিশেষ করে এখন প্রবাসীরা, আমার বিশ্বাস সবাই মিলে সে ভয়ঙ্কর ছবিটা তাকে দেখানো সুযোগ যেন আল্লাহ আমাদের দেয় পুনরবস্থানকালে। এবং এখন আরো একটু এক্সটেন্ড করতে চাচ্ছি, যেহেতু ওনার সাথে যে শপথ সঙ্গীরা আসছেন, আমি তাদেরকে অনুরোধ করব, কোনো কিছু যদি আপনাদের ঘটে, সেজন্য যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ বা আমি পরিবার আমরা যারা আছি, আমরা রেসপন্সিবল হতে পারবো না। You are not welcome to this country with a killer who has blood on over his body.
প্লিজ ডোন্ট কাম উইথ হিম ইন দিস সয়েল। তাদের চাল চলন, তারা যাতে থাকে দেশের নিউ ইয়র্কে পুলিশ তাদের হয়তো প্রোটেকশন দেবে সেই হিসেবে যেন থাকে। রাস্তাঘাটে বাজার বন্দরে বা কোনো জায়গায় যাওয়ার যদি চেষ্টা করে, কোনো অঘটন যদি ঘটে, সে দায়িত্ব আমরা নেব না। আমরা এদেশের আইনের মধ্য দিয়ে ডক্টর ইউনূস আমাদের টার্গেট, এবং তার সাথে তার সহযোগিতা যারা করবে তারাও আমাদের টার্গেট। আপনারা কি ডক্টর ইউনূস যখন জেএফকে তে আসবেন তখন বিক্ষোভ করবেন? আর এছাড়া আপনাদের আর কি কি প্রোগ্রাম আছে, কোথায় কোথায় প্রোগ্রাম? আমাদের মোটা দাগে প্রোগ্রাম হলো এই, উনি 22 তারিখে আমি শুনেছি উনি দুপুরের ফ্লাইটে এখানে অবতরণ করবেন। আমরা আপনার মাধ্যমে আমরা আওয়ামী লীগের যারা সমর্থক বা বঙ্গবন্ধু বা যারা বাংলাদেশ সবুজ বাংলাদেশ যে পাসপোর্টটা যারা বহন করে দেশে এসেছেন, আমি তাদেরকে অনুরোধ করব 22 তারিখে 12টার ভেতর জেএফকে বিমানবন্দরে 8 নম্বর টার্মিনালে উপস্থিত থাকার জন্য। আমরা পুলিশ থেকে পারমিশন নেওয়া আছে, আমরা 8 নম্বর টার্মিনালে ওনাকে আপ্যায়ন করার জন্য ওখানে উপস্থিত থাকবে। এবারে আমরা জানি যে ওনার সাথে আমাদের দেখা হবে না, তবে আমাদের মন, আমাদের মনন, আমাদের বক্তব্য, আমাদের কথা আপনাদের মাধ্যমে ওনার কানে যাবে। উনি প্লেন থেকে হয়তো দেখবেন, উনি যেখানে থাকেন সেখান থেকে উনি দেখবেন যে ওনাকে আমরা কিভাবে আপ্যায়ন করতেছি, এবং ওখানে আপ্যায়ন করার সাথে সাথে আমরা ওনার আবাসস্থল কি বলা গ্র্যান্ড হায়াতে আমরা ওখানে অবস্থান নেব। উনি যে দিক থেকে ঢুকবেন সেদিকে আমরা বাধা দেব এ দেশের আইনের মধ্য দিয়ে। আমরা সেখানেও চেষ্টা করব তাকে বিভিন্নভাবে আপ্যায়ন করার জন্য, এবং উনি যতদিন ওই হোটেলে থাকবেন ততদিন আমরা বিকাল 4টা থেকে 8:30 পর্যন্ত ওখানে অবস্থান করব। উনি যখনই বাইরে হবেন, যখনই ঢুকবেন, তখনই বাধার মুখোমুখি হবেন। এবং সর্বশেষ যেটা আমাদের থাকবে সেটা হলো 26শে সেপ্টেম্বর উনি তার রক্তমাখা হাত নিয়ে, রক্তাক্ত বডি নিয়ে বিশ্ব দরবারে যে মিথ্যাচার করার জন্য, আর যেমনটি মিথ্যাচার করছে আমাদের 6 জনকে গ্রেফতার করা হয়েছে, তেমনি মিথ্যাচার করার জন্য উনি বিশ্ব দরবারে হাজির হবেন, এবং জাতির জন্য বঙ্গবন্ধু জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে যত ধরনের মিথ্যাচার উনি ওখানে বলার চেষ্টা করবেন। সে সময় হাজার হাজার নেতা কর্মী ইউএনের সামনে সদর দপ্তরে 47 স্ট্রিট 47 এবং 1 নম্বর এভিনিউতে আমরা অবস্থান করব। আমরা তাকে কালো পতাকা দেখাবো, আমরা তাকে এদেশের নিয়ম অনুযায়ী যা যা করা করবো। ওখানে 1 বছরে ওনার যে কর্মকাণ্ড, যে খতিয়ান, সে নিয়ে আমাদের 2 পাতা ইংরেজি বাংলায় একটা লিফলেট থাকবে। সেটা আমরা এবারে যারা এই জাতিসংঘে অংশগ্রহণ করছে বিভিন্ন দেশে তাদের কাছে আমরা পৌঁছানোর চেষ্টা করব। সেটা শুধু যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ না, আমাদের এখানে বিভিন্ন সংগঠন রয়েছে, এখানে নন প্রফিট রয়েছে, এখানে আমেরিকান অর্গানাইজেশন রয়েছেন, কানাডিয়ান অর্গানাইজেশন রয়েছেন, হিউম্যান রাইটস অর্গানাইজেশন রয়েছেন, ছাত্রলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, তারপরে আপনার সুশীল সমাজ, বিশ্ববিদ্যালয় শিক্ষক, ইঞ্জিনিয়ার, ডাক্তার, সবার পক্ষ থেকে বিভিন্নভাবে সেই লিফলেট যাবে। এবং এই 1 বছরের যে খতিয়ান সেটা চিত্র আকারে প্রদর্শিত হবে এলইডিতে। তার এই ভিডিও ফুটেজ থাকবে, যেভাবে কবর থেকে লাশ তুলে নিয়ে আগুনে পুড়িয়ে নির্যাতন করা হচ্ছে, যেভাবে মানুষকে হত্যা করা হয়েছে, হাত পা কেটে মানুষকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, শিশুকে ধ্বংসন করা হয়, ধ্বংসিত হয়েছে, সবকিছুর ইতিহাস। এবং বঙ্গবন্ধুর বাড়ি বুলডোজারদের যেভাবে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে, বঙ্গবন্ধু বাড়ি এইটা বাংলাদেশের বাড়ি, সেই বাড়িটাকে সেই সমস্ত চিত্র নিয়ে ভিডিও থাকবে, চিত্র প্রদর্শনী থাকবে, গান থাকবে, নাটক থাকবে, সব কিছু। সাংস্কৃতিক গোষ্ঠী যারা মুক্তিযুদ্ধের 71 বিশ্বাস করে, যারা পতাকাকে বিশ্বাস করে, যারা জাতীয় সঙ্গীতকে বিশ্বাস করে, অসাম্প্রদায়িক অবস্থার রাজনীতির যারা বিশ্বাস করে, তাদের সবার সমাগমে এটা আমি ঐক্যবদ্ধ সবাই স্বতঃস্ফূর্ত ভাবে এই বিক্ষোভগুলো প্রদর্শিত হবে। 26 তারিখে 11টার সময় আমি সবাইকে সেখানে উপস্থিত থাকার আবেদন জানাচ্ছি, এবং সুশৃঙ্খল ভাবে, অহিংস ভাবে আমরা এই সমস্ত করব। যদি কেউ সহিংস খাওয়ার চেষ্টা করে, সেটা এই দেশে পুলিশ আছে, আমরা তাদের সহযোগিতায় সে সহিংসতার আমরা উত্তর দেব। ডক্টর সিদ্দিকুর, আপনি যে প্রোগ্রামগুলির কথা বললেন, আপনি যেহেতু যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি, নিশ্চয়ই বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে আপনার যোগাযোগ রয়েছে। আপনাদের এই কার্যক্রম কি তিনি জানেন? অ্যাবসলিউটলি
যাই আমরা করছি প্রত্যেকটা জিনিস। এখন একমাত্র এক নেতা জননেত্রী শেখ হাসিনা, ওনার নির্দেশে যুক্তরাষ্ট্র মাইন্সের যত প্রোগ্রাম ওনার নলেজে আছে, ওনার অ্যাপ্রুভাল ছাড়া আমি একটা বিষয় আপনাকে বলতে চাই, ওনার অ্যাপ্রুভাল ছাড়া আমি একটি ইঞ্চে কোনো কাজ করি না। জি, ডক্টর সিদ্দিকুর রহমান, আপনি ভয়েস অফ বাংলাকে অনেক সময় দিলেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি ভবিষ্যতেও আপনি আমাদেরকে সময় দিবেন। আপনি অনেক ব্যস্ত এখন, যেহেতু জাতিসংঘ অধিবেশন এবং বাংলাদেশের ডক্টর ইউনূস আসছেন, সেই প্রোগ্রাম নিয়ে আপনারা অনেক ব্যস্ত। তো আশা করছি ব্যস্ততার মাঝেও আমরা যদি আপনাকে চাই, আশা করি আপনাকে পাবো। তো আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি যদি কোনো কিছু অ্যাড করতে চান করে আমরা শেষ করে দিব। ডক্টর না, আমি সিদ্দিকুর রহমান। চাই আমাদের সবাই, আপনারা, আমি, আপনি বা সবাই কিন্তু আমরা বাংলাদেশে শান্তি চাই। 17 কোটি মানুষ শান্তিতে থাক। দেশটা 5ই আগস্টের আগে সারা বিশ্বে যেভাবে পরিচিত ছিল আমরা সেভাবে দেখতে চাই দেশটাকে। আমরা মব কালচার দেখতে চাই না। কোনো কথা বলি মব বিচার ছাড়া মানুষকে হত্যা করা হচ্ছে নির্মম ভাবে, পাথর ছিঁড়ে মানুষকে হত্যা করা হচ্ছে। এই এই যে ব্যক্তিটি জোরপূর্বক ক্ষমতা দল, তার এতটুকু তার মানে মন কাঁদে না যে সে কিন্তু একটা কথা বলেছে জোরভাবে, এসেও বলছেন উনি এক পরিবার বানাবেন। উনি কি এক পরিবার বানাইছেন না শত পরিবারে বিভক্ত করেছেন? আমাদের আল্লাহ আমাদের সহায় হোক, আমাদের সবাই আসলে যাওয়ার আগে আমার আরেকটি বিষয় মনে পড়লো। গত পরশুদিন সম্ভবত এনসিপির যে প্রধান নাহিদুল ইসলাম, তিনি আদালতে স্বীকারোক্তি দিয়েছেন যে 5 তারিখের আগেই ডক্টর ইউনূস জানতেন যে তিনি প্রধানমন্ত্রী মানে প্রধান উপদেষ্টা হচ্ছেন। এই বিষয়টাকে আপনারা কিভাবে দেখছেন? কারণ আমরা জানি যে উনি 8 তারিখের পরে উনি বলেন উনি কিছু জানতেন না, অথচ যে আদালতের যে স্বীকারোক্তির বিষয়টি নাহিদুল ইসলামের, সেটি তিনি আগেই জানতেন, তাকে আগেই বলা হয়েছে। না না, উনি তো শোনেন, ওনার মতো একজন একটা নাই ভাই, এই মিথ্যুক দেখে সারা পৃথিবীকে ধোকা দিয়ে, এই যে গ্রামীণ ব্যাংকের যে মহিলাদের বলে এটা মহিলাদের ব্যাংক, এটা জনগণ কিভাবে সেটা পারফেক্ট একটা, এটা বলে এটাকে বলে মানুষের ক্ষমতাটা দিয়েছে। মিথ্যাকে কিভাবে সত্য বলে মানুষকে কনভিন্স করা যায়, সেই ক্ষমতাটা আল্লাহ ওনাকে দিয়েছেন। এবং সেই ক্ষমতা দিয়েছেন বলেই মানুষের প্রায় ফুল লবেল লরেট, উনি হাফ লবেল লরেট হয়েছে। এবং এটাও কিন্তু এই মিথ্যাচারের ভেতর দিয়ে উনি মিথ্যাটাকে ইয়ে করে উনি হাজার হাজার কোটি টাকা মালিক। আমি বলি না যে উনি চুরি করছেন, ওনার বুদ্ধিমত্তা দিয়ে গ্রামীণ ব্যাংকের টাকা কিভাবে ট্রান্সফার, আমি তাহলে বুঝি না ভাই। একটা সংগঠন, সেখান থেকে 70টা সংগঠন উনি বানাইছেন, এখান থেকে টাকা নেয়, ওখানে দেয়, ওখান থেকে, আমি তো হিসাবও বুঝি না। হাজার হাজার কোটি টাকা কোন দিক থেকে কি নিয়ে যায়, এই একটি মাত্র লোক। আল্লাহ ওনাকে আরো দীর্ঘায়ু করুক, আল্লাহ ওনাকে আরো 100 বছর বাঁচায় রাখুক ভাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ ডক্টর সিদ্দিকুর রহমান। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন।